আপনার কাছে আমার একটা কোশ্চেন, কালকে যে ফেদে ভালভার্দেকে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে একটা রেড কার্ড দেওয়া হয়েছে, এটা কি তার প্রতি জাস্টিস করা হয়েছে? আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন, এই যে লরেন্তেকে কারভাল একটা ইনসাইড দ্য বক্স রাফ ট্যাকেল করছে, এটা কি অ্যাটলেটিকো মাদ্রিদ পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল না? আর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ যে পেনাল্টিটা পাইছে এটা কি হালাল হয়েছে নাকি হারাম? আশা করি তিনটা কোশ্চেনের আনসার আপনি কমেন্টে দিবেন। দেখেন, মাদ্রিদ ডার্বি যখন হয়েছে, একটা এনার্জেটিক ম্যাচ যখন হয়েছে, এই ম্যাচের মধ্যে কন্ট্রোভার্সি থাকবেই এবং ছিল। তবে কন্ট্রোভার্সিকে যদি আমরা বাদ দেই, হোয়াট আ ব্যাঙ্গার ম্যাচ ইট ওয়াজ। দেখেন, কালকে আমার স্কেজিউলটা ফুল প্যাক ছিল। আমি 7টা থেকে বার্সেলোনা ভার্সেস রায় বায়োকনের ম্যাচ দেখলাম। এরপর আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, যেটা চাইলে আপনি দেখতে পারেন। এরপর আমি ম্যান সিটি ভার্সেস আর্সেনালের কারাবাও কাপের ফাইনাল দেখলাম, যেটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড একটা রেজাল্ট বের হয়েছিল। আই ওয়াজ এক্সপেক্টিং যে আর্সেনাল উইল উইন দিস গেম, বাট পেপ গার্দিওলা আবার দেখাই দিছে যে তার যদি বাজে সিজনে যায় সেখানেও সে একটা ট্রফি জিতে। ঠিক আছে, সো ওইটা একটা আনএক্সপেক্টেড ম্যাচ ছিল। এরপর রাতে 2টা থেকে আমি বসছিলাম রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ দেখতে। এখন আই উইল বি অনেস্ট যে আমি কালকের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে সাপোর্ট করতেছিলাম। এই জন্য না যে রিয়াল মাদ্রিদ আমাদের রাইভাল, এই জন্য সাপোর্ট করতেছিলাম যে রিয়াল মাদ্রিদ যদি কালকের ম্যাচটা হারতো বা পয়েন্ট লুজ করতো, আমাদের জন্য সেটা লাভ হতো। কারণ এই ম্যাচের আগে আমরা 7 পয়েন্টে এগিয়েছিলাম তাদের থেকে। সো কালকের ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করতো, তাহলে আমাদের জন্য আরো ভালো হইতো, আমরা লিগটা জিতার আরো দ্বার প্রান্তে চলে যেতাম। তবে আনফর্চুনেটলি জিতে নাই। তবে আমি কি এই ম্যাচ দেখে আনহ্যাপি? মোটেও না। কারণ যে রকম ব্যাঙ্গার ম্যাচ আমি দেখছি, পয়সা উসুল, রাতে 4টা পর্যন্ত জেগে এরকম ম্যাচ যদি আমি দেখতে পারি, এরকম 100টা ম্যাচও যদি আমার এগেনস্টে যায়, আমার এগেনস্টে যদি রেজাল্ট যায়, আমার কিচ্ছু আসবে যাবে না। কালকের ম্যাচে আমি দেখলাম যে আসলে রিয়াল মাদ্রিদ ওয়াজ লাকি, অলসো আনলাকি। কিছু কিছু পয়েন্টে মনে হয়েছে যে ভাই রিয়াল মাদ্রিদের পক্ষে জিনিসগুলো যাচ্ছে, আবার কিছু কিছু পয়েন্টে এমন মনে হয়েছে যে ভাই রিয়াল মাদ্রিদ ইজ ভেরি আনলাকি। সো ভাইস ভার্সা সেমভাবে অ্যাটলেটিকো মাদ্রিদের ক্ষেত্রেও গেছে যে কিছু কিছু পয়েন্টে মনে হয়েছে যে ভাই অ্যাটলেটিকো মাদ্রিদ কি লাকি। এরপর আবার মনে হয়েছে যে ভাই অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই আনলাকি। সো ম্যাচ ওয়াজ ব্যাঙ্গার। ম্যাচের লাইন আপ যখন আমি দেখলাম যে মোটামুটি দুই দলই 4-4-2 পজিশনেই, 4-4-2 ট্যাকটিক্সে তারা খেলবে, এবং দুই দলের যে অ্যাপ্রোচটা আমি এক্সপেক্ট করতেছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে। কীরকম অ্যাপ্রোচ আমি এক্সপেক্ট করতেছিলাম? যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে শুধুমাত্র একটাই টুর্নামেন্ট, তারা লা লিগাতে টপ 4 ফিনিশ করবে, এটা অনেকটা অবভিয়াস। সো তারা হচ্ছে ইউসিএল এ মেইনলি ফোকাস করতেছিল, যার কারণে লা লিগাতে তারা এই ম্যাচটাতে অত বেশি ইন্টেন্সিটি দেখিয়ে তারা পয়েন্ট বের করে খুব একটা যে লাভ হইতো জিনিসটা এমন না। তবে অন্যদিকে এটা ছিল মাদ্রিদ ডার্বি, হাই ভোল্টেজ ম্যাচ। সো তারা ছেড়ে কথা বলে নাই, বাট যেরকমভাবে আমি এক্সপেক্ট করছিলাম এক্স্যাক্টলি সেটাই করছে। তারা একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলতেছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু এখনো লিগ রেসে আছে। সো তারা ট্রাই করতেছিল বারবার অ্যাটাকে যাওয়ার জন্য, বারবার তাদের উইং যদিও খেলাচ্ছিল না, মোটামুটি তারা তাদের যে সাইডগুলো আছে, যে সাইডগুলো আছে, ওগুলোকে তারা বারবার ইউটিলাইজ করার ট্রাই করতেছিল। সো তারা অ্যাটাক করতেছিল বারবার। তবে ম্যাচে শুরুর দিক থেকে বা স্পেশালি ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ ওয়াজ ভেরি আনলাকি। আমি দেখলাম যে ভিনিসিয়াস জুনিয়রের যে সাইডটা আছে, লেফট সাইড, এটাকে টোটালি অফ করে রাখা হয়েছিল। এবং আপনি এটা এক্সপেক্ট বা এটা আপনি বুঝে যাওয়ার কথা, আপনি যদি ম্যাচটা নাও দেখেন, যে ভিনিসিয়াস জুনিয়র যখন একটা হাফে বাজে খেলে বা একটা হাফে যদি তার টোটালি অফ করে দেওয়া হয়, তখন আসলে রেজাল্টটা কীরকম হওয়া উচিত। বারবার ট্রাই করতেছিল, বারবার যাচ্ছিল, শুধুমাত্র রাইট সাইড দিয়ে ফেদে ভালভার্দের যে রানগুলো ছিল এগুলো এক্সেপশনাল লাগতেছিল, এবং একটা পয়েন্টে তো মোটামুটি গোল হয়ে গেছিল। আমি ধরে নিয়েছিলাম যে রানটা ফেদে ভালভার্দে দিছে এটা গোলকিপার সেভ করতে পারবে না, এবং সে সেভ করতে পারে নাই। তবে বারে লেগে বলটা চলে আসে, কিচ্ছু করার ছিল না। এরপর যদি এটা ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে আমি ঠিক মনে নাই, তবে একটা কর্নার থেকে ভিনিসিয়াস জুনিয়র একটা কিক করে, বাট ওইটা গুইলিয়ানো সিমিওনে বাঁচাই দেয়। এটা ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে আমার ঠিক মনে নেই, তবে এরকম কিছু একটা হয়েছে। সো আমার কাছে মনে হলো যে রিয়াল মাদ্রিদ আজকে আনলাকি, আজকে হয়তো তারা পয়েন্ট ড্রপ করে ফেলবে। তবে তবে এরপর আসে সেই জিনিসটা যেটা আমার বিশ্বাস করাই দিছিল যে মোটামুটি আজকে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করবে। কারণ লুকম্যান একটা রান নিছে, রান নেওয়ার পর তারা একটা প্রপার স্পেস দেওয়া হয়েছে। লুকম্যানের মতো একটা পেসি প্লেয়ারকে, পেসি মিডফিল্ডার বলেন, উইঙ্গার বলেন, আপনি সাইড থেকে এরকম একটা প্লেয়াররা যখন আপনি একটা স্পেস দিয়ে দিবেন, তখন সে আপনারা পানিশ করবেই করবে। ওই জায়গাটাতে ফেদে ভালভার্দে চাইলে হয়তো তারা কোনোভাবে ট্যাকেল দিতে পারতো, বাট যখন দিতে পারে নাই, সে ইনসাইড দ্য বক্স চলে গেছে, লুনিনরে প্রপারলি বিট করে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে আগাই দিছে। এটা আমি এক্সপেক্ট করি নাই সত্যি কথা বলতে। কারণ আমি আমার প্রেডিকশন, আমি যখন স্ট্রিমে ছিলাম আমি সবাইকে প্রেডিকশন দিচ্ছিলাম যে রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতবে। বাট আমি যখন দেখলাম যে রিয়াল মাদ্রিদ একের পর এক মিস করতেছিল, তখন আমি বুঝলাম যে আজকে হয়তো অ্যাগেইন আমরা হয়তো একটু খুশি হয়ে ইন্টারন্যাশনাল ব্রেকে যাইতে পারবো। তবে এরপর একটা ঘটনা ঘটে, যেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা
অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে ডিসিশনটা যাওয়া উচিত ছিল। মার্কাস লরেন্তে, আমি যদি নাম ভুল করে না থাকি, লরেন্তে ইনসাইড দ্য বক্স শট নিল, এরপর কই থেকে এসে কারবাহাল একটা রাফ ট্যাকেল করছে। এটা এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পেনাল্টি। এখন আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে অনেক বেশি এক্সপ্লেনেশন দিতে পারেন, তবে আমি সকাল হয়তো অনেকজনের ভিডিও দেখলাম এবং সবারই একই মত যে এটা একটা পেনাল্টি এবং কারবাহাল একটা ইয়েলো কার্ড ডিজার্ভ করে, কারণ রেকলেস একটা সে অ্যাটাক করছে। বাট রেফারি সামহাও কোনো ইয়েলো কার্ড তো দেয় নাই, পেনাল্টিও দেয় নাই। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হলো যে এবার একটু হয়তো রিয়াল মাদ্রিদ ব্যাক করতে পারবে এবং রেফারি এই জায়গাটাতে রিয়াল মাদ্রিদকে ফেভার করছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন, এটা জেনিউন যে কেউ বলতে পারবেন। সো 1-0 গোলের যে লিডটা ছিল এটা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ বিরতিতে যায় এবং আমি জানতাম এবং এটা সবাই বিশ্বাস করতেছিল যে এই লিড বেশিক্ষণ অ্যাটলেটিকো মাদ্রিদ ধরে রাখতে পারবে না, কারণ সিমিওনের সেকেন্ড হাফে সে কি করবে, সে ডিফেন্সিভ খেলাবে, আরও বেশি ডিফেন্স করবে, সে মোটামুটি বাস ট্রাক সাবমেরিন যাই বলেন সব কিছু সে নামাই দিবে এবং এক্স্যাক্টলি সে সেটাই করছে। এবং রিয়াল মাদ্রিদের আপনি যখন দেখবেন যে এক সাইডে ভিনিসিয়াস আছে, ব্রাহিম দিয়াজ আছে, ফেদে ভালভার্দে আছে, আর্দা গুলার আছে, এই প্লেয়ারগুলোকে যখন আপনি লো ব্লকে বসানোর ট্রাই করাবেন তখন তারা আপনাকে পানিশ করবে। এক্স্যাক্ট সেম জিনিসটা হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার নার্ভাসনেস সে কাটাই উঠতে পারে নাই, সে করে বসে ইনসাইড দ্য বক্স একটা ফাউল, যার কারণে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে খুবই কাম অ্যান্ড কম্পোজ ভাবে ভিনিসিয়াস জুনিয়র গোলটা করে এবং এই গোলটার পরে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আস্তে আস্তে আনলক হওয়া শুরু করে। এরপর ফেদে ভালভার্দে একটা গোল দিয়ে দেয়, যদি ভুল না করে থাকি ফেদে ভালভার্দে আই গেস গোলটা দিছে, ফেদে ভালভার্দে গোল দিয়ে দেয় এবং যেটা একটা ব্যাঙ্গার গোল ছিল এবং আমি কালকে যদি সে গোল না পাইতো আমার কাছে খুবই খারাপ লাগতো। তবে মলিনা নাহুয়েল মলিনা, আমি যদি ভুল না করি মলিনার আর্জেন্টিনা প্লেয়ার মলিনা, এই সেম বলটা একটু আগে যখন করলো লুকমানের ক্ষেত্রে সেম বলটা মলিনার ক্ষেত্রে করছে। কারণ আপনি দেখছেন যে লাস্ট উইকই মলিনা সেম আউট অফ দ্য বক্স একটা গোল করছে এবং এক্স্যাক্টলি সেম গোলটা সে আবার রেপ্লিকেট করছে একটু ডিফারেন্ট সাইড থেকে। হোয়াট এ গোল দ্যাট ওয়াজ, 2-2 গোলের ড্র। তবে এরপর ভিনিসিয়াস আবারও স্ট্রাইক করে। এখন ভিনিসিয়াসের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, ফার্স্ট হাফের পর আমি দেখলাম যে সবাই ক্রিটিসাইজ করতেছে এবং আমি পার্সোনালি অনেক বেশি ক্রিটিসাইজ করতেছিলাম যে ভিনিসিয়াস আজকে কিছু করতে পারতেছে না। তবে সে লাস্ট ম্যান সিটির এগেইনস্টে যেটা করছে এক্স্যাক্টলি সেম জিনিসটা সে এখানেও করছে। পুরো ম্যাচটা তার যে ভালো যায় না এটা সবাই বিশ্বাস করবে, তবে স্কোর শিটে তার 2-2টা গোল চলে আসছে। এখন 2-2টা গোল যখন তার নামে চলে আসে তখন আপনি আর কি এক্সপেক্ট করবেন, আপনি বলেন তাকে কি আপনি প্রেজ না করে পারবেন? কারণ ম্যাচ শেষে দিন শেষে আপনার দরকার কি গোল, এবং সেটা কিন্তু ডেলিভার ভিনিসিয়াস জুনিয়র করে দিছে। সো এখানে তার প্রতি আর কোনো প্রকার অবজেকশন রাখার দরকার ছিল না। 3-2 গোল মোটামুটি রিয়াল মাদ্রিদ আগানো ছিল। তবে এরপর আসে ম্যাচের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল যে ডিসিশনটা, ওইটা ফেদে ভালভার্দে একটা রেকলেস একটা ট্যাকেল করে যেটার পর রেফারি তাকে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দেয়। এখন এক্ষেত্রে আমার স্ট্যান্ডটা কি, আমি যতটুকু ফুটবল দেখছি, আমি যতটুকু ক্ষুদ্র ফুটবল বুঝি, এটা ডিরেক্ট রেড কার্ড হয় না। আমার কাছে যেটা মনে হয়েছে এটা অ্যাগ্রেসিভ কিছু হয় নাই, রেকলেস হয়েছে বাট অ্যাগ্রেসিভ কিছু হয় নাই। এখন অ্যাগ্রেসিভ হইলে আপনি ডিরেক্ট রেড কার্ড দিতে পারেন, ধরেন কোনো প্লেয়ারের মানে বুকে এসে একটা লাথি দিল, পেটে এসে একটা লাথি দিল, তখন হচ্ছে এটা দেওয়া যায়। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ইন্টেনশনালি ফেদে ভালভার্দে করে না এবং এই মোমেন্টে এসে সে এটা করার কথাও না, এবং সে এটা করেও না আমার যতটুকু বিশ্বাস। সো ওই জায়গাটাতে আমি মনে করি যে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ একটা ইয়েলো কার্ড দেওয়া যেতে পারে। ফেদে ভালভার্দের এর আগে কোনো ইয়েলো ছিল না, যার কারণে সেকেন্ড ইয়েলোর তো কোনো প্রশ্নই আসে না। সে ডিরেক্ট যখন রেড কার্ডটা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই ইনজাস্টিস করা হয়েছে, তার সাথে এটা জাস্টিস করাই হয় নাই। সো এরপর আমি দেখলাম যে বিআরও খুব একটা ইন্টারভিন করে নাই এবং এটা খুবই অবভিয়াস, কারণ এটা রেফারিদের কি একটা ফাইনের একটা বিষয় থাকে যে আপনি 2-3 বার ভিআর এর কাছে ধরা গেলে আপনার মনে হয় 1 ম্যাচ বা 2 ম্যাচের একটা ব্যান থাকে। সো ওই জায়গাটা থেকে লা লিগার রেফারিং যে শিটি, এটা আমরা আবার প্রমাণ পাইছি। বাট এরপর লাস্টে 10-15 মিনিট অ্যাটলেটিকো মাদ্রিদ একটু অ্যাটাক করার ট্রাই করলেও রিয়াল মাদ্রিদ টোটালি ডিফেন্সিভলি খেলে। জুড বেলিংহাম আসে, এমবাপে আসে, বাট অ্যাটাকিংলি এরপর আর কিছু করার থাকে না। যখন 10 দলের দলে পরিণত হবেন আপনি এই মোমেন্টে আপনি কোনো রিস্ক নিতে চাইবেন না এবং রিস্ক তারা নেয়ও নাই, যার কারণে শেষ পর্যন্ত 3-2 গোলের একটা ব্যাঙ্গার ম্যাচ দিয়ে শেষ করে রিয়াল মাদ্রিদ। এরপর ইন্টারন্যাশনাল ব্রেক আছে, যার কারণে প্লেয়াররা প্রপারলি রেস্ট পাবে। বাট এই ম্যাচে আমি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলছি, ফেদে ভালভার্দের কথা বলছি, বাট একটা প্লেয়ারের কথা আমি না বললে একদমই এটা খুবই খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে লুনিন। কালকে আমার কাছে একটা হোলসাম জিনিস আমি দেখলাম যেটা আমার কাছে খুব ভালো লাগছে। লুনিন রিয়াল মাদ্রিদের ব্যাকআপ গোলকিপার এবং সে যে ওয়ার্ল্ড ক্লাস বা সে যে একটা ভালো গোলকিপার এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না। বাট এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদ ছাড়ে নাই। কোর্তোয়ারকে বারবার সাপোর্ট দিয়ে যাচ্ছে, কোর্তোয়া যখন ইনজুর্ড হয় তখন সে মাঠে নামে। বাট কালকে যখন দেখলাম যে তার হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দেওয়া হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে সত্যি কথা বল, কারণ এরকম জিনিসগুলো আমি দেখি যখন, কারণ ক্যাপ্টেন আর্মব্যান্ড কার হাতে মানায়?
আপনি বড় প্রোফাইলের হাতে যদি আপনার ক্যাপ্টেন আর্মব্যান্ড দিয়ে দেন তখন সেটা আসলে মানায় না। যে প্লেয়ারটা আপনার প্রতি ডেডিকেটেড আপনি সেই প্লেয়ারটাকে দেওয়া উচিত। যেমন আমাদের টিমে আমি আরাহোর হাতে যখন ক্যাপ্টেন আর্মব্যান্ড দেখি আমার কাছে খুব একটা ভালো লাগে না অনেস্টলি বলতে, বাট রাফিনার হাতে যখন আমি দেখি, যখন আমি পেদ্রির হাতে দেখি, যখন আমি গাভির হাতে দেখি, যখন এরিক গার্সিয়ার হাতে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। কারণ এই প্লেয়ারগুলো আমার দলটা নিয়ে প্যাশনেট। রোনাল্ডো আরাহো কি প্যাশনেট না? অবশ্যই প্যাশনেট, বাট এই প্লেয়ারগুলো যতটা আমার টিম নিয়ে ডেডিকেটেড, যতটা আমার টিম নিয়ে প্যাশনেট, এরকম প্লেয়ার খুব একটা নাই। সো যখন আমি দেখলাম যে লুনিনের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা আসছে, আমার কাছে খুব ভালো লাগছে। এবং পুরো ম্যাচে লুনিন সুপার ছিল। 2টা গোল খাইছে, যে 2টা গোলে তাকে কোনো প্রকার দোষ দেওয়া যায় না। একটা ডিফেন্সিভ ব্লান্ডার, আরেকটা যে শট এটা করতেও বাঁচাইতে পারতো না। মলিনার যে শটটা হয়েছে এটা আসলে, নাহুয়েল মলিনার যে শটটা হয়েছে এটা আসলে কেউ বাঁচাতে পারতো না। সো ওভারঅল দ্য ম্যাচ ওয়াজ গুড। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে, বাট অ্যাজ এ বার্সেলোনা ফ্যান হিসাবে আমি যদি দেখি আমার কাছে মনে হয়েছে যে ভাই রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করা উচিত ছিল। ঠিক আছে, সো আপনার কাছে কালকে কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।